পরের বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, অর্থাৎ যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তোমাদের প্রত্যেকেরই রেজাল্ট বেরিয়ে গেছে এবং মাধ্যমিকও একেবারে দোরগোড়ায় চলে এসেছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2022 সালের ভূগোলের যে পুরো 90 নম্বরের প্রশ্নের উত্তর সেটা নিয়ে হাজির হয়েছে। এবং এই যে 90 নম্বরের উত্তর, সেটা এই বছর অর্থাৎ 2022 সালে যে শিক্ষার্থীরা সবচেয়ে ভালো উত্তর দিয়েছে, আমি অবজেক্টিভের কথা বলছি না, যে এমসিকিউ বা শুদ্ধ অশুদ্ধর কথা বলছি না, যেগুলো লিখতে হয় আর কি, সেগুলো সবচেয়ে যে উত্তরগুলো সবচেয়ে ভালো হয়েছে এবং এক্সামিনার যে পুরো 100% মার্কস দিয়েছে অর্থাৎ সম্পূর্ণ মার্কস দিয়েছে, সেই উত্তরের সংকলন নিয়ে কিন্তু আমরা পরের বিষয় পক্ষ থেকে এসেছি, হাজির হয়েছি। কারণ আমাদের মনে হয়েছে যে যেহেতু তোমরা প্রথম জীবনে বাইরে গিয়ে পরীক্ষা দিচ্ছ, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছ, সম্পূর্ণ নতুন পরিবেশে অনেক শিক্ষার্থীরা কিন্তু ঘাবড়ে যায়। দীর্ঘদিন মাধ্যমিকের খাতা দেখার পরিপ্রেক্ষিতে এটা অভিজ্ঞতা হয়েছে এবং গার্ড দেখতে গিয়েও দেখেছি অনেক শিক্ষার্থী লিখতে লিখতে গিয়ে থেমে যায় এবং বোঝা যায় যে, বা খাতা দেখতে গিয়েও বুঝতে পারি তারা পড়েছে, কিন্তু টেনশানে বলি বা যে কোনো কারণেই হোক কেন তারা কিন্তু ভুলে গেছে, মনে করতে পারছে না। তার ফলে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক করেছি কি করে উত্তরটা লিখতে হয়, তার যদি একটা আমরা ধারণা, মডেল ধারণা শিক্ষার্থীদের সামনে তুলে ধরি, যে মডেলটি মাধ্যমে লেখাতে আমাদের তাদের দাদা দিদিরা পুরো নাম্বার পেয়েছে বা 100% মার্কস পেয়েছে, তাহলে তাদের হয়তো মনে হয় কিছুটা সুবিধা হয়। আর যদি তোমাদের সুবিধা হয় বা উপকার হয় বা উপকৃত হয়, যাই বলি না কেন, বা ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। দেখো, আমরা যেটা আলোচনা করছি 2022 সালে ভূগোলের, মাধ্যমিকের ভূগোলের যে প্রশ্ন, তার উত্তর নিয়ে হাজির হয়েছে। দেখো, প্রথমে তোমরা জানো যে এমসিকিউ থাকে 14টা। সেই এমসিকিউ 14টা দেখে নাও, তোমরা খাতায় লিখে নাও। আমি একটা জাস্ট বলে দিচ্ছি। 2 নম্বরটা দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে ক জলবিভাজিকা, খ নদীমঞ্চ, 3 স্বাভাবিক বাঁধ, 4 দোআব। এই 4টে অপশনের মধ্যে ক অপশন অর্থাৎ জলবিভাজিকা সঠিক, সেটা কিন্তু উত্তর দেওয়া আছে। এইভাবে কিন্তু করা হয়েছে, তোমরা একটু দেখে নাও। দেখে খাতায় অবশ্যই লিখে নেবে এবং এর মধ্য থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু এইবার 2025 সালে তোমাদের মাধ্যমিকে পরীক্ষায় আসতেই পারে। কাজেই এই যে ইয়ার ভিত্তিক যে প্রশ্নগুলো বা উত্তরগুলো, সেগুলো কিন্তু তোমরা একটু অবশ্যই দেখে যাও। যদি দেখে যাও তাহলে কিন্তু আশা করি অবশ্যই উপকৃত পাবে। দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতা থেকে এটাই বুঝতে পেরেছি। দেখে নাও তোমরা, এই 14টি কোশ্চেন। ভারতের বৃহত্তম বন্দর হলো, 4টে অপশনের মধ্যে ঘ অপশনটা সঠিক। এবার খ বিভাগে যাচ্ছি, আমাদের 6টা লিখতে হয়, শুদ্ধ অশুদ্ধ। তা শুদ্ধ অশুদ্ধ যেটা সেটা লিখতে হবে। তা যাই হোক, নদীর গতিবেগ পরিমাণের একক হলো, তোমরা দেখে নাও। উত্তরগুলো দেওয়া আছে। দেখো, প্রথম উত্তরটা দুটোই হতে পারে বলে দুটোই দেওয়া আছে। তারপর যেগুলো যেটা, যেমন 2-1-2-টা সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা শুদ্ধই দেওয়া আছে। এবার 2-2 দাগটা দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ 6টি। দেখো, নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির, উত্তরটা দেওয়া আছে, দেখেই নাও। দেখো, 2-2টা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কটি 6টি। নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতি, এটা ধনুকও হতে পারে বা বৃত্তচাপী হতে পারে, জিওয়া আকৃতির হতে পারে। এটা 3টেই কিন্তু সঠিক উত্তর হবে লিখলে। তারপরটা দেখো, একই কথা, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে এরিটি বললেও হবে, অ্যারেট লিখতে হবে, হিমশৈল বললেও হবে। যাই হোক, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। যাই হোক, এবার দেখো 2-3টা একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন। নদীর বাঁকে কোন দিকে ক্ষয়কার্য বেশি হয়, এটা সবচেয়ে মজার ব্যাপার। শুধু এইটুকু আগে লিখতে হবে, নদীর বাঁকে ক্ষয়কার্য বেশি হয় যেখানে সেখানে হলো বলে লিখতে হবে। এই 3টের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। পরেরটা দেখে নাও, তোমরা দেখে উত্তরগুলো লিখে নাও, কারণ আমরা ভিডিওটা বড় করতে চাই না।
পশ্চিম হিমালয়ের তাল কি? হ্রদ, হিমবাহ সৃষ্ট হ্রদ বা জলাভূমি। তোমরা দেখে নাও। এবার দেখো 2-এর 4 দাগের বাম দিক ডান দিক লেখাও। দেখো প্রথমে প্রশ্নটা আছে, তারপর উত্তর দেওয়া আছে, নিচেই উত্তর দেওয়া আছে। এবার 5-এর দাগেরটা 3-এর দাগেরটা দেখো। দেখো 3 দাগের উত্তরটা দেখো গ বিভাগে 2 নম্বরের 6টা কোশ্চেন লিখতে হবে। দেখো প্রথম প্রশ্নে পর্যায়নের সংজ্ঞা। এবার যেটা বলার বিষয় দেখো, এটা লেখার ব্যাপার। দেখো কত সহজ সরল ভাষায় লেখা হয়েছে, কোনো জটিল বাক্য নেই, না কঠিন শব্দ আছে না কঠিন শব্দ আছে। দেখো পর্বতায়ন, অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে বা অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হলে তাকে পর্যায়ন বলে। তারপর দেখো 1976 সালে জি.কে. গিলবার্ট ক্ষয়চক্রের আলোচনার প্রসঙ্গে সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেড শব্দের ব্যবহার করেন। পরবর্তীকালে 1904 সালে চেম্বারলেন ও সলিলবেরি পর্যায়ন কথাটি ব্যবহার করে। অর্থাৎ এই কোশ্চেনটা যদি আসে এবং তোমরা যদি এইভাবে লেখো, তাহলে এক্সামিনার 2-এর 2 ছাড়া আর কিছুই কিন্তু দিতে পারে না। এটাই আমাদের উদ্দেশ্য, অর্থাৎ কী করে লিখতে হয়। এবং এর মধ্যে বেশ কিছু কোশ্চেন কিন্তু, অর্থাৎ 2022 সালের যে 2 নম্বর বলি বা যাই বলি না কেন, সেই প্রশ্নে বেশ কিছু অংশ কিন্তু বা প্রশ্ন কিন্তু এবার কিন্তু 2025-এ তোমরা পেতেই পারো মাধ্যমিকে। পলল শঙ্কু কী? দেখো দেখো ডেফিনেশান দিয়েছে, উদাহরণ দিয়েছে এবং বৈশিষ্ট্য দিয়েছে। দেখো খুব ছোট্ট ছোট্ট পয়েন্ট, একদম কিচ্ছু বড় নেই। তারপরেরটা দেখো পাদদেশী হিমবাহ, একই কথা, ডেফিনেশান দিয়েছে, একটা উদাহরণ দিয়েছে। অথবা তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। দেখো 1.5 লাইন 2 লাইনের মধ্যে ডেফিনেশানটা দিয়েছে আর একটা উদাহরণ দিয়েছে। তোমরা দেখো। এবার দেখো ময়দান বলতে কি বোঝো? দেখো ডেফিনেশান দিয়েছে, তারপর বৈশিষ্ট্য দিয়েছে। এবং বৈশিষ্ট্য দিয়েছে দেখো খুব খুব মানে যতটুকু দরকার, একটা শব্দ বেশি নেই, একটা শব্দ কেন বলছে, বর্ণও বেশি নেই। তারপর দেখো কচ্ছের রণ কি? দেখো কচ্ছের রণের ডেফিনেশানটা দেখো। পরের কোশ্চেন দেখো পশ্চিমী ঝঞ্ঝারের সংজ্ঞা দাও এবং তার প্রভাব দেখো। খুব সুন্দর করে লিখেছে, পয়েন্ট করে লিখেছে। এইভাবে লিখলে কিন্তু হেড এক্সামিনার কাটার কোনো পেন ছোঁয়া বা লাল কালির পেন কাটা দেওয়ার অথবা মার্কস কমানোর কোনো জায়গায় পাবে না। পরের প্রশ্নটা দেখো কৃষি বনসৃজন কি? দেখো লেখা আছে সুন্দরভাবে। তারপর ধাপ চাষের সংজ্ঞা দাও, তার শ্রেণী বিভাগে দেওয়া আছে। তারপর দেখো বাণিজ্যিক ফসল কি? তোমরা দেখে নাও, দেখে অবশ্যই খাতায় লিখে নেবে। তারপর বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? তারপর উত্তর ও দক্ষিণ করিডোর কি? তবে ঘ বিভাগের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর 3 নম্বরে 4টে লিখতে হয়। এবার দেখো উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? ব্যাখ্যা দাও। দেখো প্রথমে সুন্দর করে ডেফিনেশন দিয়ে দিয়েছে, তারপর একটা একটা করে পয়েন্ট করে লিখেছে এবং পয়েন্টের যে লেখাগুলো সেটাও দেখো কিন্তু একদম ছোট ছোট। পরের প্রশ্ন দেখো উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য। দেখো প্রথমে যে খোপটা করেছে পার্থক্যের বিষয় অর্থাৎ পয়েন্টগুলো করেছে, তারপর খোপটা উপনদী এবং তারপর শাখা নদী। দেখো 3টে পরপর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা, অবস্থান এবং পতনস্থল। অর্থাৎ ডেফিনেশন কি, কোথায় উৎপত্তি হয়েছে, কোথায় শেষ হয়েছে, আর একটা উদাহরণ। এবং উদাহরণে দেখো কি সুন্দর ছবি এঁকে দিয়েছে। দেখো এইটাই হচ্ছে কিন্তু একটা একই খাতা লেখা প্রায়, কিন্তু এই সব ছোট ছোট টিক্সের জন্যই কিন্তু বেশ কিছু শিক্ষার্থী 90-তে 90 পেয়ে যায়, আর কিছু এই একই খাতা একই মানে লিখে কোনো শিক্ষার্থী কিন্তু 82-83 পেয়ে থাকে বা 80 হয়ে যায়। তা যাই হোক, পরের কোশ্চেনটা দেখো সুন্দরবন অঞ্চলে। আরেকটা কথা, ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি আকার স্কোপ থাকে, যদি নাও চায়, তাহলে কিন্তু একে সেটা ব্যাখ্যা করলে সেই ব্যাখ্যাটা কিন্তু অনেক প্রাঞ্জল হয়, পরিস্ফুটিত হয়। তারপর যাই হোক, পরের কোশ্চেন দেখো সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব লেখো। দেখো প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে, তার 3টে প্রভাব লিখেছে। দেখো ছোট্ট পয়েন্টে কোনো কি সুন্দরভাবে লেখাটা। এবারের অথবা কোশ্চেন আছে দেখো একটা। দেখো অথবা কোশ্চেন যেটা আছে, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার 3টে পার্থক্য। দেখো পয়েন্ট করে পার্থক্য লেখা হয়েছে এবং লাস্টেটা দেখো ছবি এঁকে দেওয়া হয়েছে।
দেখো এই ছবি আঁকাটা কিন্তু এমন কিছু ব্যাপার না, তখনই ব্যাপার যখন তুমি জিনিসটা বুঝতে পারবে, অর্থাৎ টোটালি আত্মস্থ করতে পারবে। এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের বারবার বলি, নোটটাকে কিন্তু আগে আত্মস্থ করো, জিনিসটাকে আত্মস্থ করো। অর্থাৎ আত্মস্থ করলে বা বুঝতে পারলে তুমি কিন্তু সেই অনুযায়ী তোমার মনে যে ধারণা আছে সেই ধারণা অনুসারে কিন্তু অনেক কিছু নতুন নতুন কিছু উপস্থাপন করতে পারবে। পরেরটা দেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টে পার্থক্য। দেখো পয়েন্ট, পূর্বঘাট পশ্চিমঘাট দুটো লিখেছে, প্রকৃতি লিখেছে, ওর সাথে ছবি এঁকে দিয়েছে। দেখো অর্থাৎ কেমন প্রকৃতি তার সাথে ছবি, অর্থাৎ অবস্থানটাও বোঝা যাচ্ছে পূর্বঘাট পর্বত কোথায়, পশ্চিমঘাট পর্বত কোথায়। তারপর দেখো অথবা দিয়েছে, তা ভারতের পশ্চিম বাহির নদী অবক্ষয় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, সেটা পয়েন্ট লেখো। দেখো যে লিখেছে, যে নাম্বার আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে পয়েন্টগুলো কি ছোট ছোট করে দেওয়া, কোনো বড় কিছু বলা নেই। এবং লাস্টে দেখো একটা ছবি এঁকে দিয়েছে, ঠিক আছে, ভারতের পশ্চিম বাহিনী নদীর। তারপরেরটা দেখো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টে কারণ লেখো। দেখো সেই 3টে কারণ ইন্ট্রোডাকশন দিয়ে, এবং ইন্ট্রোডাকশন কিন্তু কিছুই বলেনি, শুধু এক কথায় তথ্য প্রযুক্তি কাকে বলে, তারপরের উন্নতির কারণ। প্রথম পয়েন্ট দেখো, দ্বিতীয় পয়েন্ট দেখো, তৃতীয় পয়েন্ট দেখো। পরের প্রশ্নটা দেখো, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন। দেখো প্রথমে ছোট্ট করে একটা ডেফিনেশন দেওয়া, আমাদের যে অনেক সময় ধারণা আছে বেশ কিছু বড় লিখতে হয়, সেরকম মোটেই নয়। তারপর দেখো পয়েন্টগুলো দেওয়া আছে ছোট্ট ছোট্ট, দেখো 1.5-2 লাইনে দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি খাতায় লেখো তাহলে হয়তো 1.5 লাইন 2 লাইন হবে, ঠিক আছে। দেখো পয়েন্টগুলো পরিষ্কার করে লেখা হয়েছে। এবার দেখো উপবিভাগ 5 নম্বরের 2টো লিখতে হয়, এটা দৃষ্টিহীনদের জন্য, অর্থাৎ বুঝতেই পারছ যারা চোখে দেখতে পায় না তাদের জন্য। যারা অন্ধ অর্থাৎ তাদের ছবি কিন্তু আঁকতে হবে না, আর তারা কিন্তু অবশ্যই ছবিটা আঁকতে হবে। দেখো প্রথম প্রশ্নটা, যে মধ্যগতিতে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের বর্ণনা দাও চিত্রসহ। যেহেতু ব্লাইন্ড তারা ছবি আঁকতে পারবে না, এর জন্য তাদের কিন্তু ছবিটা কিন্তু আবশ্যিক নয়, কারণ তারা আঁকবে কী করে। যাই হোক, প্রথমে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, তারপর 3টে ভূমিরূপ পললশঙ্ক, নদী চড়া ও দোয়াব, এবং 3 নম্বর অশ্বরাকৃতি হ্রদ। এবং দেখো 3টেই ছবি আঁকা। প্রথমেটা দেখো পললশঙ্কু, নদী দোয়াব এবং নদী বাঁক বা অশ্বরাকৃতি হ্রদ। এরপরেরটা দেখো, হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপের নাম লেখো ছবি চিত্রসহ। দেখো প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, তারপর 3টে পয়েন্ট দেওয়া হয়েছে, গ্রাবরেখা, ড্রামলিন এবং এস্কার, এই 3টে করা হয়েছে। দেখো ছবিগুলো খুব একটা কঠিন ছবি নয়, একটু ধারণা থাকলে জাস্ট একটা ছবি আঁকতে 1 মিনিটও সময় লাগার কথা না। পরের প্রশ্নটা দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। দেখো ছোট্ট করে ডেফিনেশন আছে, তারপর 3টে চিত্রসহ আছে। দেখো প্রথমটা গৌড়, পরেরটা জিউগেন এবং 3এরটা হচ্ছে ইয়ারদাং। দেখো কি সুন্দর ছবি এঁকে পরিষ্কার, এবং ভাষাটা দেখো সহজ সরল ভাষা। আবার বলছি কোনো জটিল ভাষা নেই, বড় বাক্য নেই, কঠিন শব্দ নেই। তুমি দেখো এমন কোনো শব্দ নেই যেটা বেশ কঠিন। পরেরটা দেখো 5-1-4, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। দেখতেই পাচ্ছ তোমরা, এবং ভূমিরূপ দেখো পয়েন্ট করে পেডিমেন্ট, বাজাদা, প্লায়া, এবং দেখো তারপরে ছবি আঁকা। দেখেছি ছবি আঁকাটা কত সহজ ছবি, এবং যে কেউ কিন্তু তোমরা একটু চেষ্টা করলে কিন্তু পারবে। কাজে এইভাবে কিন্তু প্রস্তুত নাও, এইভাবে যদি তোমরা করো তাহলে পরীক্ষায় কিন্তু 100% মার্কস পাবে, অর্থাৎ 90তে লেখা পরীক্ষা অবশ্যই 90 পাবে। দেখো 5-এর 2 দাগের 2টো কোশ্চেনের উত্তর দিতে হবে। দেখো পূর্ব ও পশ্চিম উপকূল সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য লেখো। প্রথমে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, তারপর পার্থক্যগুলো দেখো লেখা হয়েছে, তোমরা দেখো। এবং কি সুন্দর ছোট করে লেখা, যেটা একই কথা আমাকে বারবার বলতে হচ্ছে।
যে পূর্ব উপকূলের সময় পশ্চিম উপকূলের সমবায়ু তুলনা, এবং তারপর দেখো ছবিটা দেখো, এইটাই হচ্ছে আসল ব্যাপার, এইটাই হচ্ছে টিক্স। এটা তোমরা বোঝার চেষ্টা করো, যারা ভালো নাম্বার পেতে চাও বা একটু খেটে এটা খুব ভালো নাম্বার পেতে চাও, তারা কিন্তু এটা করবে, অবশ্যই করবে, ছবি চাক বা না চাক। অনেকের ধারণা আছে ছবি চায়নি, কেন ছবি দেবো, কিন্তু না, ভূগোল বা জড়বিজ্ঞান বা জীবন বিজ্ঞানে তোমাদের যদি ছবি না চায়, যদি আঁকার মতো জায়গা থাকে, অবশ্যই কিন্তু ছবিটা দেবে। কারণ আমরা যারা এক্সামিনার আছি, পরীক্ষার খাতা দেখি, তারা কিন্তু এটা চায়। আমাদের সব বন্ধুবান্ধবরা যারা ভূগোলে আছে বা জীবন বিজ্ঞানে আছে বা জড়বিজ্ঞান আছে, তাদের সাথে কথা বলতে গিয়ে এটাই কিন্তু আমরা দেখি, এবং আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা কিন্তু এটাই কথা হয়, এবং আমরাও ক্লাসে গিয়ে কিন্তু শিক্ষার্থীদের এই কথাই বলি। যাই হোক, 5-এর 2 দাগেরটা দেখো, 2-এর দাগে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো দেখো। সবচেয়ে যেটা বড় কথা দেখো, পয়েন্টগুলো দেখো। এমন কিছু বড় কথা নেই বা বড় নোট নয় যে অনেক কিছু করতে হবে, অনেক কিছু লিখতে হবে, অনেক কিছু ব্যাপার। একদম হাতি ঘোড়া কিচ্ছু ব্যাপার নেই, খুব সহজ সরল, নিজের বিশ্বাস রাখতে হবে এবং টেনশন করলে চলবে না। কারণ টেনশন করতে, বিশেষ করে আমি মেয়েদের কথা বলছি, অনেক ছেলেও টেনশন, কারণ তুলনামূলকভাবে, আমি সবার কথা বলছি না, তুলনামূলকভাবে কিন্তু মেয়েরা একটু টেনশন বেশি করে। তা যাই হোক, তাদের বলছি বা সবাইকেই বলছি, টেনশনের কোনো কারণ নেই, নিজের লেখা নিজেকেই লিখতে হবে সহজ সরল ভাষায়, নিজে প্রস্তুত হয়ে যাও, বুঝে পড়ে যাও, তাহলে দেখবে কোনো সমস্যাই হবে না। তারপর দেখো, ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, দেখো প্রাকৃতিক পরিবেশ দিয়েছে পয়েন্ট করে করে করে। যাই হোক, এবার দেখো পূর্ব ভারতে লৌহ ও ইস্পাত শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণ, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, তারপর কাঁচামাল কী কী পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, জল, প্রাকৃতিক অবস্থান, পরিবহন, বন্দর। এবং দেখো এই যে কোশ্চেনটা, অর্থাৎ তোমরা কোশ্চেনটাতে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প, দেখো পূর্ব ভারতের ছবি এঁকেছে এবং লৌহ ইস্পাত শিল্পের যে সুবিধাগুলো কোথা থেকে কী পাচ্ছে না পাচ্ছে সেটা কিন্তু একটা ইন্ডিকেট করে দিয়েছে। তারপর লাস্টে বন্দরের প্রাধান্য বা বন্দরের নৈকট্য এবং শ্রমিক এবং মূলধন এবং বিভাগ, অর্থাৎ লাস্ট বিভাগ, যে তোমরা যেন 10টা ম্যাপ পয়েন্টিং থাকে এবং এটা নাম্বার তোলার খুব ভালো জায়গায়। তোমরা দেখতে পাচ্ছ এই যে ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও, ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও, এইগুলো এসেছে তোমাদের পরীক্ষায়। সালের ভূগোলের পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা অবশ্যই ভালো করে করে যাও। এর মধ্যে কিছু কিন্তু অবশ্যই আসবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু ভূগোল পরীক্ষা নয়, মাধ্যমিক পরীক্ষা ভালো ভালো রেজাল্ট করো এবং নিজের যে ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করো, অবশ্যই জীবনে সাফল্য পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র কামনা।